প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। প্রথমেই আমার নিজ জেলা নেত্রকোনার একটি ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি। বিষয়গুলি যেন একেবারে অতিরিক্ত হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন। গত এক সপ্তাহের শুধু রিপোর্ট বাংলাদেশের এই যে মাদ্রাসাগুলি যেখানে ধর্মীয় শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা ভর্তি হয়, পড়াশোনা করে, তাদের উপরে যে যৌন হয়রানি, বিশেষ করে ছেলেদের উপরে বলাৎকার, মেয়েদেরকে ধর্ষণ, গত 7 দিনে অন্তত 10টি ঘটনা বাংলাদেশে এবং একটি ঘটনা নিউ ইয়র্কে ঘটেছে। এর আলোকেই কিছু বলতে বাধ্য হচ্ছি। এই কারণেই নেত্রকোনা, যেটা আমার নিজের জেলা, নেত্রকোনার মদন উপজেলায় 11 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে তাকে অন্তঃসত্ত্বা করা হয়েছে। আসামি ধরা পড়েছে। বাবা যায়, মাত্র 10-11 বছরের একটি মেয়ে। এমনই ঘটনা ঘটেছে আরেক জায়গায়, দেখলাম 7 বছরের মেয়ের সঙ্গে যৌন হয়রানি। জামালপুরে কি হলো? জামালপুরে মাত্র 4 বছরের একটি মেয়েকে যৌন হয়রানি। বগুড়ায় কিশোর রি, সেটাও দর্শন করা হলো। বুঝতেই পারেন তার বয়স কত হতে পারে, মাত্র 7 বছরের। পঞ্চগড়ে শিশু ছাত্র, শিশু অর্থাৎ 10-এর নিচে, 12-এর নিচে, তাকে তার সঙ্গে বলাৎকার করা হলো। এই ধরনের ঘটনা অন্তত গত 7 দিনে মাদ্রাসাগুলিতে বাংলাদেশে গঠিত হয়েছে, বিভিন্ন এলাকায়। সেই একেবারে পঞ্চগড় থেকে বগুড়া হয়ে জামালপুর, নেত্রকোনা সহ অন্যান্য জায়গায়, ঢাকা শহর তো রয়ে গেছে। প্রিয় দর্শক, বলছিলাম যে কেন হচ্ছে এই অনৈতিকতা ধর্মের নামে? যেখানে যেখানে এটা সাধারণ স্কুল নয়, মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পীঠস্থান। সেখানে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় ধর্ম, ইসলাম ধর্ম সম্পর্কে। কিন্তু এই সমস্ত হুজুর যারা শিক্ষক, সেখানে শিক্ষক, অধ্যক্ষ, এমনকি একজন অধ্যক্ষ রয়েছেন, এই যে তারা বাচ্চাদের উপর এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয়, প্রায় সবগুলি ঘটনাতেই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। বিচার হবে? বিচার হয়? বিচার যদি হতো তাহলে এক সপ্তাহে এরকম 10টি ঘটনা সারা বাংলাদেশের কোনায় কোনায় ঘটতো না। বিচার হয় না বলেই, প্রশ্রয় দেওয়া হয় বলেই এই সমস্ত ছাত্রদের উপর বলাৎকার, শিশু কিশোরদের উপরে ধর্ষণ, এমনকি তাকে গর্ভবতী করে ফেলা ন্যাক্কারজনক। শুধু ন্যাক্কারজনকই না, দণ্ডনীয় অপরাধ। ধর্মীয়ভাবেই হোক, সামাজিকভাবেই হোক, রাষ্ট্রীয়ভাবেই হোক, গুরুতর অপরাধ। কিন্তু বন্ধ হচ্ছে না কেন? কেন? সরকার দেশ চালাবে, এদিকে কতজন শিশু মারা গেল এখন পর্যন্ত? 350 প্রায়। এই ইউনূস সরকার হামের টিকা ভ্যাকসিন নিয়েও পর্যন্ত দুর্নীতি করেছে। এখন তো সবই বেরোচ্ছে। মারা যাচ্ছে কারা? শিশু, যে ফুলগুলি এখনো ফুটতে পারেনি, যে বাচ্চাগুলিকে মাদ্রাসায় এই নর পশু হুজুর এবং মাদ্রাসার শিক্ষকগুলো, ওদেরকে আর শিক্ষক বলা যায় না, ওদেরকে পশুই বলতে হবে। এই পশুগুলি যেভাবে কোমলমতি ছাত্র ছাত্রীদের শিক্ষার দেয়ার নামে যৌন হয়রানি, দর্শন,
করছে, ওদেরকে কঠোরভাবে দমন করার জন্য আইনি প্রক্রিয়ায় এনে ওদেরকে চালিয়ে রাখতে হবে। দর্শনের জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। পৃথিবীর অনেক দেশেই এই দর্শনের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রিয় দর্শক, আমাদের নিউ ইয়র্কেও এরকম ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকা এলাকায় স্থানীয় একটি মসজিদের ইমাম, তার নাম তাজুল ইসলাম, তিনি একটি মেয়েকে যৌন হয়রানি করে জেলে গিয়েছেন। আমেরিকাতে কঠোর আইন। তিনি আবার কয়েকদিন পর $25,000 জরিমানা, জরিমানা নয়, যা $25,000 বিনিময়ে তার সাময়িক জামিন হয়েছে। এবং যে আমেরিকার জামিন বলতে এরকম, কোথাও সে যেতে পারবে, বাইরে থাকতে পারবে, সারাক্ষণ তার উপর থাকবে নজরদারি, দেশ ত্যাগ করতে পারবে না, কোথাও যেতে পারবে না। সেই শর্তে $25,000 বিনিময়ে বেল হয়েছে তার। এবং এই $25,000 হলো বেল বন্ড। কেসটা চলতে থাকবে। তাকে যখন খুশি তখন কোর্টে হাজিরা দিতে হবে, এই প্রক্রিয়া। কিন্তু বাংলাদেশের প্রক্রিয়া তো অন্যরকম। সেখানে অনেক সময় সামাজিকভাবেও এই সমস্ত বিষয়কে দামাচাপা দেওয়া হয়। অর্থের লোভে গ্রাম্য টাউট বাটপার যারা রয়েছে, তারাই সাইলাসি কাজটি করে থাকে। তারপর তো আইন রক্ষাকারী সংস্থা, পুলিশের ভূমিকা বাংলাদেশে সকলেই জানে। তারপর সরকারও অনেক সময় এ সমস্ত বিষয়ে গুরুত্ব দিতে চায় না, কারণ সরকারি লোকজনই, সরকার দলীয় লোকজন, সমর্থক, সদস্য, নেতা, উপনেতা, তারা জড়িত। বিশেষ করে মাদ্রাসাগুলিতে জামায়াত এবং ইসলামিক দলগুলোর প্রভাব। এই সমস্ত মাদ্রাসার শিক্ষক, অধ্যক্ষ, হুজুর, যেই হোক, তারাও জামাতি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবং এই ধারাবাহিকতা চলছে দীর্ঘদিন ধরে, হয়তো অনেক অনেক আগের থেকে। প্রতিদিনই বাংলাদেশের কাগজ খুললে প্রতিদিনেই আপনার চোখে পড়বে মাদ্রাসায় এই সমস্ত ঘটনা ঘটতে। কই প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ, ওখানে তো এগুলি হচ্ছে না। স্কুলের, প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই হাই স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক, তারা তো এগুলি করছে না। দু একটি ঘটনা ব্যতিক্রম হইতেই পারে, কিন্তু লক্ষণীয়ভাবে এগুলি প্রচলিত শিক্ষাঙ্গনে হচ্ছে না। হচ্ছে কোথায়? ধর্মীয় শিক্ষাঙ্গন, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। এবং যারা শিক্ষা দেয় তারা হলো শিক্ষাগুরু, হুজুর এবং ধর্মীয় আলেম, অনেক কিছুই, তারা কোরআনে হাফিজ, বহুত কিছুই। আশ্চর্যের বিষয়, ওরা কি করে, কেন এগুলি করে? প্রলোভন। কারণ মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের অধিকাংশই গরিব, হতদরিদ্র। যাদের নর্মাল স্কুলে, প্রচলিত যে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে তারা তাদেরকে পাঠাতে পারে না, এই হুজুররা মসজিদ থেকে তাদেরকে রিক্রুট করে, এমনভাবে মাদ্রাসায় পড়ার জন্য উৎসাহিত করে। বিভিন্ন প্রলোভন দেওয়া হয়, অর্থের প্রলোভন, বৃত্তি, উপবৃত্তির প্রলোভন দিয়ে ওদেরকে ভর্তি করা হয়। তারপর তাদের উপর কুনজর আসে এই সমস্ত মাদ্রাসার শিক্ষক, অধ্যক্ষ এবং এই হুজুরদের। এবং এটা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। যে কারণেই বলছি, গত এক সপ্তাহে সারা বাংলাদেশে 10টি ঘটনা ঘটেছে, এবং সবগুলি মাদ্রাসায়। এবং এর প্রতিকার প্রয়োজন, প্রতিকার প্রয়োজন, শিশুদেরকে বাঁচানোর প্রয়োজন।
আজকে যে মেয়েটি প্রেগনেন্ট হলো, বা তার কি অবস্থা হবে, মাত্র 11 বছরের মেয়ে। শুনেছি সে আমাদের নেত্রকোনার। শুনেছি তার বাবা তার মাকে ছেড়ে চলে গেছে। মা সিলেটে চলে গিয়েছেন, ও, কারো বাড়িতে কাজ করেন, গৃহ পরিচয়ের পরিচালিকা সম্ভবত, এরকমই শুনলাম। মেয়েটি তার নানির কাছে থাকতো, সেখান থেকে সে মাদ্রাসা যেত, সেখান থেকেই তাকে টার্গেট করলো আমাদের এই হুজুর। তিনি ধরা পড়েছেন, আমি জানি না কতটুকু বিচার তার হবে। প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, এমনকি মসজিদে ওইগুলি হয়। আমাদের নিউ ইয়র্কেও এ ধরনের ঘটনা একাধিকবার হয়েছে। গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছে, যে বিবৃতি আপনাদেরকে পরে শোনালাম। তো এই হলো অবস্থা। এ থেকে দেশের মানুষ মুক্তি চায়। এতে দেশের ভাবমূর্তি, ধর্মের ভাবমূর্তিও তো নষ্ট হয়। যে পবিত্র ধর্ম নিয়ে তারা পড়াশোনা করতে যায়, এই যদি অবস্থা হয়, এই যদি মাদ্রাসার ভিতরের পরিবেশ হয়, মসজিদের ভিতরে পরিবেশ হয়, তাহলে এর ভাবমূর্তির সংকট হয় নাকি? প্রিয় দর্শক, বাংলাদেশে নতুন বিএনপি সরকার, তাদের উচিত এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করা। যারা দোষী তাদেরকে কঠোর শাস্তি, প্রয়োজন হলে দর্শক যে হয় তাকে ফাঁসিতে ঝুলানো হোক, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এর প্রতিকার প্রয়োজন। শিশুদেরকে বাঁচাতে হবে এই গরিব হতদরিদ্র পরিবার থেকে আসা। আমি এই কথাটা বারবার কেন বলি, এই যে বাংলাদেশের শিক্ষিত সমাজ, তাদের বাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়ে না। আপনি কোনো মন্ত্রী, কোনো কোনো প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনীর বড় কর্মকর্তা, বা রাজনৈতিক নেতাদের, ওরা কিন্তু মাদ্রাসায় যায় না। মাদ্রাসায় কে যায়? এতিমখানা থেকে ছেলেপেলেরা, হতদরিদ্র গরিব ঘরের বাচ্চারা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা, কিন্তু ওই যে এলিট শ্রেণী, তারা কিন্তু মাদ্রাসায় পাঠায় না। তারা ওদেরকে নিয়ে খেলে, তারা ওদেরকে নিয়ে রাজনীতি করে। এর প্রধান যে বিষয় তা হলো র- ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি এর প্রশ্রয়দাতা, এবং ওরাই উৎসাহিত করে। অথচ দেখবেন ওদের অনেক সন্তানরাই মাদ্রাসাতে পড়াশোনা করে না। জামাতের বড় বড় নেতা যাদেরকে দেখবেন, খোঁজখবর নিয়ে দেখেন, ওদের সন্তানরাই পড়াশোনা করে না মাদ্রাসায়। প্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত আমাকে আহত করেছে। আর একটি গণনা তো আমার নিজের জেলা নেত্রকোনায় ঘটেছে, সেজন্য বিষয়টি আমার কাছে আলোচনার জন্য মনে হয়েছে। তাই বিষয়টি নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সচেতন হন, সরকার সচেতন হোক, এবং এই সমস্ত নরপশুরা বিচারের সম্মুখীন হয়ে শাস্তি পাক। এটি কাম্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।